হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অসীম ধারা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা ধারার কিছু বেসিক জিনিস এবং এর আলোকে তোমাদের বইয়ের 9 নম্বর অধ্যায় পুরোপুরি কাভার করে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের প্রতিটি ম্যাথ আমরা ধরে ধরে শেষ করে দেব। প্রথমে আসি ধারা কী জিনিস। তোমরা সকলেই জানো ধারা কী জিনিস, কারণ তোমরা নবম শ্রেণীতে ধারা সম্পর্কে বিস্তারিত পড়েছো। তারপরেও আমি বলতে চাই যে তোমরা খেয়াল করো, এখানে যে এই একটি, তারপরে এই 3+6+9+12 2+4+8+16 প্রত্যেকেই এক একটি ধারা। তোমরা যদি দেখো যে এভাবে কতগুলো সংখ্যা আছে এবং মাঝখানে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন আকারে আছে, তাহলে তোমরা ধরে নিতে পারো প্রত্যেকটি এক একটি ধারা। এখানে আমি যে ধারাগুলো নিয়েছি প্রত্যেকটি হচ্ছে অসীম ধারা। কারণ কি, তোমাদের যদি এভাবে থাকতো 1+2+3+4 ডট 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 দিয়ে শেষ পর্যায়ে এসে +50+60 এভাবে যদি থাকতো, তাহলে এগুলো হতো সসীম ধারা, অর্থাৎ একটি সীমা আছে, তার মানে এটি থাকতো সসীম ধারা। যেহেতু এখানে আমি কোনো সীমা বলে দেইনি, একেবারে ডট 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 অসীম পর্যন্ত নিয়েছি, তাহলে আমি যে ধারাগুলো নিয়েছি প্রত্যেকটি হচ্ছে অসীম ধারা। তারপরেও ধারার আবার আরেকটি ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। মেনলি তোমাদের এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাটি ভালোভাবে জানতে হবে, কারণ এর উপরেই ভিত্তি করে তোমাদের বইয়ের ম্যাথগুলো রয়েছে। তাহলে আমরা কিভাবে চিনব যে এটি সমান্তর ধারা এবং এটি গুণোত্তর ধারা? খেয়াল করো, এই যে এই ধারাটি খেয়াল করো, 1+2+3+4 ডট ডট ডট। এই ধারাটির প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4। এখন আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে পাই কত? 1। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিলে কত পাই? 1। 3 বিয়োগ 2 কত? 1। আবার 4 বিয়োগ 3 কত? 1। অর্থাৎ প্রতিবারে যদি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দেওয়ার পরে একই ধরনের মান পাওয়া যায়, তাহলে আমরা সেটিকে বলি সমান্তর ধারা। এরপরে আমরা এই ধারাটি খেয়াল করি, এই ধারাটিতে 6 বিয়োগ 3 সমান কত? 3। 9 বিয়োগ 6 কত? 3। 12 বিয়োগ 9 কত? 3। অর্থাৎ এটির ক্ষেত্রেও পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দেওয়ার মাধ্যমে একই ধরনের মান পাওয়া গেছে, তার মানে এটিও একটি সমান্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা কি জিনিস? এই ধারাটি খেয়াল করো, 2+4+8+16। গুণোত্তর ধারার ক্ষেত্রে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ ভাগ দেওয়ার মাধ্যমে একই ধরনের মান পাওয়া যায়। যদি এই ধারাটিতে প্রথম পদ 2 এবং দ্বিতীয় পদ 4কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? 2। আবার 8কে যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে আসে কত? 2। আবার 16কে যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে আসবে কত? 2। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারো। তাহলে আমরা কি পেলাম? ভাগ করে করে একই ধরনের মান পেলাম। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। আর যদি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দেওয়ার মাধ্যমে একই মান পেতাম, তাহলে সেটি হতো সমান্তর ধারা, যেটি আমরা এখানে দেখে এসেছি। এরপরে এটি খেয়াল করো তোমরা, 3+6+12+24। 6কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, তার মানে এখানে কত? 2। আবার 6 দুগুণে 12, তাহলে এখানে কত? 2 ভাগ করে কত পাও? 2। আবার 24 ভাগ 12 দিলেও তোমরা 2ই পাবে। ভাগ করে করে দেখে নিতে পারো, অথবা তোমরা ক্যালকুলেটরও চেক দিয়ে দেখে নিতে পারো। তার মানে এটিতেও যেহেতু আমরা ভাগ করে করে একই ধরনের মান পাচ্ছি, তাহলে এটিও একটি গুণোত্তর ধারা। এখন এই ধারাটি খেয়াল করো, এই ধারাটির মাধ্যমে তোমাদের যা প্রবলেম ছিল পুরোপুরি দূর করতে পারবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই ধারাটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? খেয়াল করো, আমরা প্রথমে গুণোত্তর ধারা কিনা সেটি চেক দিয়ে দেখে নিতে পারি। এই ধারাটির প্রথম পদ 1/2, দ্বিতীয় পদ 1/4, তৃতীয় পদ 1/8। তাহলে আমরা গুণোত্তর ধারা চেক দেওয়ার নিয়ম কি? চেক দেওয়ার নিয়ম হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দিয়ে দিয়ে আমরা দেখব যে একই ধরনের মান পাওয়া যায় কিনা, সেটি আমরা করি। পরবর্তী পদ এখানে কত? 1/4 ভাগ 1/2।
1/4। এখানে একটি ভগ্নাংশের নিয়ম আছে যে ভাগ আকারে থাকলে সেটি গুণ চিহ্ন দেওয়া হয় এবং পরবর্তী রাশি উল্টিয়ে যায়। সেটাই আমরা করেছি, ভাগকে গুণ করেছি এবং উল্টিয়ে দিয়েছি। এরপর আমরা কাটাকাটি দেই। 2 দুগুণে 4, অর্থাৎ নিচে থাকবে 2। তাহলে আমরা মান পাই কত? 1/2 বা হাফ। একইভাবে আমরা যদি 1/8 ভাগ 1/4 দেই, তারপরে কি ভাগ করার পরে ভাগ গুণ চিহ্ন হয়ে যাবে এবং 1/4 উল্টে 4/1 হয়ে যাবে। এখানে গুণ চিহ্ন এসেছে, তার মানে আমরা এখন কাটাকাটি দিতে পারি। কি করব? 4কে যদি 8-এ কাটাকাটি করি তাহলে আসে নিচে 2, তার মানে এখানেও মান আসে 1/2। তোমাদের যদি এভাবে প্রবলেম হয় তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারো। তার মানে আমরা ভাগ করে করে দেখলাম যে একই ধরনের মান আসে, তার মানে এটি একটি সমান্তর ধারা। এখন তোমাদের যাদের কনফিউশন আছে যে এটি সমান্তর ধারা কেন হবে না, ভাগ করে করে দেখলাম যেহেতু আমরা এটি গুণোত্তর ধারা, তাহলে এটি সমান্তর ধারা কেন হবে না সেটি চেক দেওয়ার জন্য আমরা এখানে খেয়াল করো, সমান্তর ধারা চেক দেওয়ার নিয়ম হচ্ছে বিয়োগ করে করে দেখব যে একই মান আসে কিনা। এখানে আমরা এখন বিয়োগ করি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ। 1/4 বিয়োগ 1/2 বিয়োগ করে দেখবে তোমরা হাফ আসে। আবার 1/8 বিয়োগ 1/4 খেয়াল করো -1/8 আসে। অর্থাৎ পরপর দুইটি পদের বিয়োগফল করে আমরা দেখলাম যে একই ধরনের মান আসে না, তার মানে এটি কোন ধারা? এটি অবশ্যই সমান্তর ধারা নয়, গুণোত্তর ধারা। এখন তোমরা জানবে যে অনুক্রম কি জিনিস আর ধারা এবং অনুক্রমের মধ্যে পার্থক্যই বা কী। ধারা এবং অনুক্রমের মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই। ধারার ক্ষেত্রে তোমরা এই পদগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া থাকে এবং অনুক্রমে এই প্লাসের বদলে বিয়োগ চিহ্ন দেওয়া থাকে। ধারায় যেমন সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা থাকে, অনুক্রমের বেলায়ও সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম থাকে এবং একই নিয়ম। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে আমরা কতগুলো দিয়েছি এখানে কোনগুলো ধারা এবং কোনগুলো অনুক্রম, এটা বোঝা খুবই সহজ যে শুধুমাত্র নিচেরটি হচ্ছে একটি ধারা এবং বাকিগুলো অনুক্রম, কারণ কি কমা কমা করে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো উপরের তিনটির মধ্যে কোনটি সমান্তর অনুক্রম এবং কোনটি গুণোত্তর অনুক্রম। এখন সমান্তর অনুক্রম আমরা আজ কিভাবে চিনতে পারি? পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ দিয়ে দিয়ে যদি দেখি একই ধরনের মান পাওয়া যায় তাহলে এটি একটি সমান্তর অনুক্রম হবে। প্রথমে আমরা চেক দেই, এই প্রথমটিতে খেয়াল করো, এই যে 1, 2, 3, 4, 5। এখন আমরা চেক দিতে পারি 2 বিয়োগ 1 কত আসে 1, 3 বিয়োগ 2 1, 4 বিয়োগ 3 1, 5 বিয়োগ 4 1। অর্থাৎ বিয়োগ দেওয়ার পরে আমরা একই ধরনের মান পাচ্ছি এবং সেটি হচ্ছে 1, তার মানে এটি একটি সমান্তর অনুক্রম। আবার এটির ক্ষেত্রে আমরা বিয়োগ দিয়ে চেক দেই, 4 বিয়োগ 2 সমান কত 2, 6 বিয়োগ 4 2, 8 বিয়োগ 6 2। অর্থাৎ আমরা একটি কমন বিয়োগফল একটি কমন পাচ্ছি, সেটি হচ্ছে 2। যেহেতু আমরা বিয়োগ করে একই ধরনের মান পাচ্ছি তার মানে এটিও একটি সমান্তর অনুক্রম। এরপরে পরেরটি সমান্তর অনুক্রম হয় কিনা আমরা চেক দেই, 4 বিয়োগ 2 সমান 2, 8 বিয়োগ 4 সমান 4। এই খেয়াল করো আমরা বিয়োগ করে করে একই মান পাচ্ছি না, এই দুইটা থেকে বিয়োগ দিয়ে পাচ্ছি 2 এবং এই দুইটা থেকে বিয়োগ দিয়ে পাচ্ছি 4, তার মানে এটি সমান্তর অনুক্রম নয়। এখন আমরা চেক দিব যে এটি গুণোত্তর অনুক্রম হয় কিনা। খেয়াল করো, যদি আমরা ভাগ দিয়ে দিয়ে দেখি তাহলে দেখবে 4কে 2 দ্বারা ভাগ করলে আসে 2, আবার 8কে 4 দ্বারা ভাগ করলে আসে 2, 4 দুগুণে 8 2, আবার 8 দুগুণে 16 2। অর্থাৎ ভাগ করে করে আমরা একই মান পাচ্ছি, কমন মান, তার মানে এটি একটি গুণোত্তর অনুক্রম। তোমার এতগুলো ভাগ করার দরকার নেই, তুমি পরপর এই দুইটি এবং এই দুইটি চেক দেওয়ার মাধ্যমে তুমি বুঝে নিতে পারবে যে এটি কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম। এখন খেয়াল করো, আমরা এখন বইয়ের মধ্যে যাই। তোমাদের প্রথম ম্যাথটি রয়েছে এখানে, হয়তো আমার ধারাটি উঠেনি, তোমরা বই খুলে দেখে নিতে পারো। ধারার প্রথম পদ খেয়াল করো, ধারার প্রথম পদ ছিল তোমাদের 2। এখন
এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, প্রথমে এটা জেনে নিতে হবে। তার মানে এটা তো আমরা অঙ্কের ভিতরে করব না, তো আমরা একটি সাইডে আমরা চেক দিয়ে নেব। প্রথমে অন্তর কমন কিনা সেটা চেক দিয়ে নিতে পারি যে সাধারণ অন্তর সমান হয় কিনা। তোমাদের দ্বিতীয় পদ কত, 4 বিয়োগ 2 সমান 2, 6 বিয়োগ 4। এই যে খেয়াল করো এখানে আমরা এই যে এখানে তৃতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিয়ে আমরা পাচ্ছি 2, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিয়ে পাচ্ছি 2, কমন মান পাচ্ছি 2 2। তার মানে এটি সমান্তর অনুক্রম। এরপর আমরা অনুপাত চেক দিয়ে দেখে নিতে পারি 4 ভাগ 2 সমান 2, আবার 6 ভাগ 4 কাটাকাটি দিলে আসে 3/2। যেহেতু কমন অনুপাত নয়, তার মানে আমরা এটা 100% শিওর যে এটি সমান্তর অনুক্রম। তার মানে এখানে ধারা হবে না, এখানে হবে অনুক্রম। অনুক্রমের প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর কত 2। এখন তোমাদের আরও দুটি সূত্র জানতে হবে, সমান্তর অনুক্রমের n তম পদ এবং গুণোত্তর অনুক্রমের n তম পদ। তোমরা এই সূত্রটি এখনই মুখস্থ করে নাও যে সমান্তর অনুক্রমের n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কারণ যতবারে তুমি সমান্তর অনুক্রমের সম্মুখীন হবে প্রতিবারই এই সূত্র দিয়ে তুমি ম্যাথগুলো করতে পারবে। n তম পদের সূত্র এটি। তাহলে আমরা জানি অনুক্রমের n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অনুক্রমের 10তম পদ, এখানে এই হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর এবং n হচ্ছে কততম পদ, n হচ্ছে কততম পদ। যেহেতু 10তম পদ, তাহলে n এর জায়গায় আমরা 10 বসাবো এবং এই যে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 2 বসালাম এবং অন্তরের জায়গায় প্রথমে ডি এর জায়গায় 2 বসালাম। এখন খেয়াল কর, এই হিসাব নিকাশ অনেকেরই ভুল হয়, প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাই সেই হিসাব অনুযায়ী আমরা 2 প্লাস 10 বিয়োগ 9, 10 বিয়োগ 1 9, ব্র্যাকেটের কাজ করলাম গুণ 2। তারপর এখানে ব্র্যাকেটের কাজের পরে কিসের কাজ, গুণের কাজ এখানে নিয়ম অনুযায়ী। তার মানে আমরা প্রথমে 9 দুগুণে 18 প্লাস 2। যোগের কাজ কিন্তু আগে হয় না, যোগের আগে গুণের কাজ হয়, তাই আমাদের আগে গুণের কাজ করতে হবে, অঙ্কের নিয়ম। তারপরে যোগ করলাম 20। অনুক্রমের 15তম পদ একইভাবে প্রথম পদ 2 প্লাস 15তম n-তম পদ, যেহেতু তার মানে n এর বদলে 15 বসালাম, সূত্রের -1 ব্র্যাকেট দিলাম 2। এরপর ব্র্যাকেটের কাজ আগে করলাম 14 গুণ 2। এরপরে কি এই যে ব্র্যাকেটটা অনেক গুণের মতো কাজ করে অনেকটা, তাই ব্র্যাকেট যেহেতু নাই আমরা গুণ দিলাম। তারপরে গুণের কাজ এবং যোগের কাজ দুটি আমাদের সামনে আছে, কিন্তু গুণের কাজ আগে হয়, তাই আমরা আগে গুণের কাজ করলাম। 14 দুগুণে 28, তবে 28-এর সাথে 2 যোগ হয় 30। এরপরে অনুক্রমের 8তম পদ, এখানে n-তম পদের যেহেতু সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 8তম পদে n এর বদলে r বসবে। প্রথম পদ কত 2 প্লাস, আবার অনুপাতের জায়গা ডি এর জায়গায় বসালাম 2। এরপরে খেয়াল করো এখানে অনেকে ভুল হয়, এখানে কিন্তু এই যে r-1 সরাসরি বিয়োগ দেওয়া যায় না, তার মানে ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করা যায় না। তাহলে আমরা কোন কাজটি আগে করব প্রশ্ন হলো। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে এই 2 কিন্তু কমন আকারে আছে, এই আর এর সাথেও আছে 1 এর সাথেও আছে, তার মানে এই 2কে আমরা উভয়ের সাথে গুণ করে দিতে পারি। 2কে প্রথমে আমরা আর এর সাথে গুণ করে দেই, তাহলে আসবে কত 2r, আবার 1 এর সাথে যদি গুণ করে দিই, এই যে মাইনাসের জায়গায় মাইনাস, 2 একে 2। ঠিক আছে, আর সেটি আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টি। এরপরে এই যে +2 -2 কাটাকাটি, ফল হয় 2r। এরপরে পরের ম্যাথটি তোমরা লক্ষ্য করো, পরে আরেকটি অনুক্রম দেওয়া আছে 1/2, 1, 3/2, 2, 5/2। এই অনুক্রমটির 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ তোমাকে বের করতে হবে। আগেই তোমাকে বুঝতে হবে এটি কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম। তাহলে তুমি এইটি কোন অনুক্রম সেটা চেক তো তুমি আর অঙ্কের ভিতরে দিবে না, তুমি কোনো সাইড নোটে চেক করে দেখবে। প্রথমে সাধারণ অন্তর চেক দেবে, তারপর সাধারণ অনুপাত চেক দিবে। সাধারণ অন্তর চেক দেওয়ার মাধ্যমে বুঝতে পারবে যে এটি সমান্তর অনুক্রম কিনা, আর অনুপাত চেক দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এটি গুণোত্তর অনুক্রম কিনা।
তাহলে প্রথমে সাধারণ অন্তর মানে বিয়োগ করে করে চেক দাও। এই যে প্রথম পদ 1/2, দ্বিতীয় পদ 1, তার মানে আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ একবার বিয়োগ দিয়ে দেখি, মানে আসে কত, হাফ 1/2। আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ দাও, এই যে হাতের ডান পাশে খেয়াল করো তোমরা, তাহলে এখানে আসে হাফ। তাহলে দুইবার চেক দিয়ে দেখলে যে একই মান আসে, তার মানে এটি অবশ্যই সমান্তর অনুক্রম। তারপরে যে কনফিউশন থাকে তোমাদের যেটি গুণোত্তর অনুক্রম হবে কিনা, তাহলে একবার অনুপাত চেক দিয়ে দেখে নাও। এই যে তোমরা ক্যালকুলেটারে প্রথম লেখো 1 ভাগ হাফ, এটি মান পাবে। তারপরে 3/2 ভাগ 1, আরেকটি মান পাবে। একই মান পাবে না ভাগ করে করে, তার মানে এটি কি গুণোত্তর অনুক্রম নয়, অবশ্যই সমান্তর অনুক্রম। তার মানে প্রথম ধাপ আমাদের কমপ্লিট, যেটি সমান্তর অনুক্রম। এরপরে আমরা কি করবো, এবার ম্যাথে ফিরে যাই। প্রথম পদ এ সমান হাফ, সাধারণ অন্তর ডি সমান, এখানে ফর্মালিটি দিয়ে তোমরা লিখবে ভালোভাবে হিসাব করে। তারপরে সমান্তর অনুক্রমের সূত্র কি, এনতম পদের সমান্তর অনুক্রমে এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। অনুক্রমে এটি 10তম পদ, এখানে প্রথম পদ এর জায়গায় হাফ বসাবে, তারপরে এন এর জায়গায় 10 মাইনাস 1 এবং অন্তরের জায়গায় 1/2 বসাবে। ব্র্যাকেটের কাজ আগে, 10 বিয়োগ 1 সমান আসে কত, 9। এবার ব্র্যাকেটটা গুণের মতো কাজ করে, আগেই বলেছি। তার মানে ব্র্যাকেটের জায়গায় গুণ আসবে হাফ। এরপরে কি হবে, এই যে গুণ আছে, তার মানে 9 কি উপরের দিকে আছে। তুমি যদি 9-এর নিচে কিছু নাই মানে মনে মনে 1 ধরা যায়, যদি সেভাবে হিসাব করো, তাহলে 9 হচ্ছে উপরের একটি পদ, তাহলে 1-এর সাথে 9 গুণ হয়ে যাবে, 9 অক্ষে 9। আর 9-এর নিচে নিচে যদি মনে মনে তুমি 1 ধরো, তাহলে 2 অক্ষে 2। তাহলে কি হবে, এবার তোমরা এটি লসাগু করো। এই যে যদি লসাগু করো তাহলে কত আসে, 2, 1 প্লাস 9 10। তারপরে 10কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10 5। যদি তোমাদের লসাগু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারো, তাহলে আমি লসাগু কীভাবে করে বিস্তারিতভাবে করে দেব। এরপরে 15তম পদ, খেয়াল করো তোমরা, অনুক্রমের 15তম পদ, এখানে কত, প্রথম পদ এ ছিল হাফ প্লাস এন এর জায়গায় 15, যেহেতু 15তম পদ, এনতম পদের ক্ষেত্রে যদি এন ছিল, তাহলে 15তম পদের বেলায় এন এর জায়গায় 15 মাইনাস 1 সূত্রের ব্র্যাকেট দিলাম, হাফ দিলাম। তারপর ব্র্যাকেটের কাজ আগে করলাম, হবে 14 গুণ হাফ। 14কে কাটাকাটি দিতে পারো, কিন্তু এখানে দিলাম না, তাহলে হিসাবে সুবিধা হয় তাই। তাহলে কি হলো, পরের বারের নিচে লক্ষ্য করো, এটারও নিচে 1 আছে, এটারও নিচে 2 আছে, এইটিরও নিচে 2 আছে, তার মানে লসাগু হবে 2। তারপরে কি লসাগু আমরা এখানে করি, লসাগু হবে 1 প্লাস 14, 14 আর 1 15। ক্যালকুলেশন তো ইজি ব্যাপার, ক্যালকুলেটারে করে নিতে পারো, এবং সিম্পল একটি লসাগু এখানে। এরপরে খেয়াল করো, অনুক্রমের 8তম পদ, প্রথম পদ 1/2, 8তম পদের এন এর জায়গায় আর মাইনাস 1 ইন্টু ওই যে ডি এর মান কত ছিল আমরা আগে পেয়েছি, হাফ। তারপরে কি করব, এখানে খেয়াল করো, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, কিন্তু এখানে কিছুই করার নেই, কারণ আর থেকে 1 তো বিয়োগ দিয়ে কোনো মান পাবো না। তাহলে এরপরে কি করার আছে, ব্র্যাকেটের বাইরে এখানে আছে গুণ আকারে হাফ, তার মানে এটি কমন আকারে আছে। এই হাফকে আর এর সাথে একবার গুণ দিব, 1-এর সাথে একবার গুণ দিব। তাহলে যদি হাফকে আর এর সাথে গুণ দেই, তাহলে আসে কত, r/2। ঠিক আছে, তোমরা যদি আর গুণ হাফ কত হয় দেখবে, r/2। এরপরে মাইনাস চিহ্ন, 1-এর সাথে যেটাই গুণ দেয় একই মান পাওয়া যায়, তার মানে এখানে হাফই আসবে। তারপরে খেয়াল করো, এই যে এটি মাইনাস হাফ, এটি প্লাস হাফ, তার মানে এটি কাটাকাটি যায়, থাকে কত, r/2। পরের ম্যাথটি খেয়াল করো, পরের ম্যাথটি আরও ইজি একটি ম্যাথ। আগের বেলা আমাদের একটি ধারাটি দেখে চিনতে হতো এটি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, তারপরে সূত্রে বসিয়ে মান বের করা লাগতো। কিন্তু এখানে কি একটি সরাসরি যে কোনো একটি সূত্র দেওয়া আছে। খেয়াল করো, এই যে অনুক্রমটি এনতম পদ 1/n ইন্টু n প্লাস 1। জাস্ট আমরা 10তম পদের বেলায় n এর জায়গায় 10 বসাবো, 15তম পদের বেলায় n এর জায়গায় 15 বসাবো, 8তম পদের বেলায় r এর জায়গায় 15 বসাবো।
কি করব, এই যে nতম পদের সূত্রটি তোমাদের দেওয়া আছে বইতে, মানে বইতে বলতে তোমাদের ম্যাথেই দেওয়া আছে একারে সূত্র আকারে। তোমরা কি করবে, 10তম পদের জায়গায় n এর জায়গায় 10 বসাবে, তারপরে ম্যাথটি হিসাব করবে। আগে ব্র্যাকেটের কাজ 10 যোগ 1 11, তারপরে ব্র্যাকেট গুণাকারে বোঝায়, তার মানে তোমরা গুণ বসাই দেবে পরের জায়গায়, তারপরে 10 গুণ 11 ক্যালকুলেটর করে দেখবে 110। একইভাবে এটিও হবে, এবং 8তম পদের বেলায় তো কিছুই করার নেই, শুধু n এর জায়গায় আর বসিয়ে দিবে, কমপ্লিট। এরপরে এই ম্যাথটি একটি বোঝার ম্যাথ, খেয়াল করো। ম্যাথটি দেওয়া আছে কি আকারে, 0 1 0 1 0 1, ঠিক আছে। এখন তোমরা এই ম্যাথটি যদি এক দেখায় তোমাদের মনে হতে পারে যে এটি সমান্তর ধারা কিংবা গুণোত্তর ধারা যে কোনো একটি হবে, কিন্তু আসলে এটি ঠিক না, কারণ এটি কোনো সমান্তর ধারায়ও নেই, কোনো গুণোত্তর ধারায়ও নেই। এটি নতুন এক ধরনের ধারায় আছে। তোমরা যদি চেক দাও সমান্তর ধারা কিনা, তাহলে চেক করো। প্রথমে দ্বিতীয় পদ কত 1, প্রথম পদ কত 0, তাহলে কি হবে 1 বিয়োগ 0, ক্যালকুলেটর করে দেখবে 1, আবার 0 বিয়োগ 1 ক্যালকুলেটর করে দেখো, ফল আসবে -1। তার মানে কি, তার মানে হলো যেহেতু বিয়োগ করে করে দেখলে একবার আসে 1 একবার আসে -1, তার মানে এটি সমান্তর ধারা নয়। গুণোত্তর ধারা চেক দাও। গুণোত্তর ধারা চেক দেওয়ার জন্য তুমি কি করবে, প্রথমে 1 ভাগ 0 ক্যালকুলেটরে দাও, দেখবে তোমার এরর আসবে, মানে ইনফিনিটি। তারপরে দ্বিতীয়বার যদি করো 0 ভাগ 1, দেখবে 0 আসবে মান। এখানেও তুমি দুইবার একই ধরনের মান পেলে না, তার মানে এটি গুণোত্তর ধারাও নয়। তাহলে প্রশ্ন হলো, যদি এটি সমান্তর ধারায় থাকে না থাকে আর গুণোত্তর ধারায় না থাকে, তাহলে এটি কোন ধারা? এখানেই এটি একটি নতুন এক ধরনের ধারায় আছে, এবং অঙ্কটি সহজ, কিন্তু অনেকের কাছে বুঝতে একটু সমস্যা হয়, তাই ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা দেখলাম যে অঙ্কটি সমান্তর ধারায় নেই, গুণোত্তর ধারায় নেই, তার মানে ওই ওই সকল যে সূত্র আছে সেটি কাজে লাগবে না। খেয়াল করো, এখানে ধারাটি হচ্ছে 0 অন 0 অন 0 অন। প্রথম পদ কত 0, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ আবার 0, চতুর্থ পদ আবার 1, পঞ্চম পদ 0, ষষ্ঠ পদ 1। প্রথম পদ এখানে প্রথম বলতে 1, একতম পদ। 1 কি জোড় নাকি বিজোড়? তোমরা সবাই জানো 1 জোড়। আবার দ্বিতীয় পদ মানে কি 2তম পদ, 2 কি জোড় নাকি বিজোড়? জোড়। তার আবার তৃতীয় পদ মানে 3তম পদ, 3 কি বিজোড় নাকি জোড়? বিজোড়। আবার 4 জোড়, এভাবে 1তম পদ 2তম পদ 3তম পদ 4তম পদ। খেয়াল করো, 1 3 প্রথম পদ, তৃতীয় পদ, ঠিক আছে। 1 বিজোড়, বিজোড়তম পদ কত 0। আবার 3 বিজোড়, বিজোড়তম পদ কত 0। 3 4 5, 5 কত বিজোড়, বিজোড়তম পদ কত 0। আবার দ্বিতীয় পদ মানে 2তম পদ, জোড়তম পদ 1। 4 কত জোড়, আবার 4তম পদ 1, তার মানে কি দাঁড়ালো, এখানে বিজোড়তম পদগুলো হবে 0 এবং জোড়তম পদ হচ্ছে 1, ঠিক আছে। এখন খেয়াল করো, প্রথম বাইর করতে হবে আমাদের 10তম পদ। 10 কি জোড় নাকি বিজোড়? তোমরা সবাই জানো 10 একটি জোড় সংখ্যা, তার মানে 10তম পদ হবে 1, কারণ জোড়তম পদ 1। আবার 15 একটি বিজোড়, তার মানে বিজোড়তম পদ যেহেতু 0, তার মানে 15তম পদ হবে 0। এখন আরেকটি চলকের মতো, আরতম পদ জোড়ও হতে পারে বিজোড় হতে পারে, আমরা জানি না, তাহলে এভাবে আমরা লিখে দেব 8তম পদ 0 বিজোড় হলে, তার মানে বিজোড়, আর যদি এটা বিজোড় হয় তাহলে হবে 0, আর জোড় হলে 1, তার মানে আর এর মান দুইটাই হতে পারে। অঙ্কটি অনেক ইজি, কিন্তু অনেকের কাছে এই অঙ্কটি বুঝতে অনেক সমস্যা হয়। এরপরে আমরা আসি আরেকটি ধারা, ও নাম্বারে। তোমরা খেয়াল করো, 5, 5/3, 5/9, 5/27, 5/81, ঠিক আছে। এখন তোমরা প্রথমে চেক দাও। প্রথম দেখায় আমাদের একটা অঙ্ক সম্পর্কে কেমন, যে সমান্তর ধারা কিনা, এটি চেক দেওয়ার কথা মাথায় আসে, তাহলে চেক দাও। এই যে তোমরা ক্যালকুলেটরটি হাতে নাও এবং 5/3 বিয়োগ 5, এই যে 5/3 বিয়োগ 5, তোমরা দেখো একটি মান আসে, এটি লেখো একটা খাতার কর্নারে লেখো। এরপরে কি করবে, এই দুটি কমপ্লিট, তারপরে এই যে তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ দাও, 5/9 বিয়োগ 5/3, এবং এটিও খাতার কর্নারে লিখো যে মানটি আসে। দেখো একই ধরনের মান আসেনি, একবার আসছে -10/3, একবার -10/9, তার মানে এটি সমান্তর ধারা নয়। এবারে কি করবে, তুমি ক্যালকুলেটরের এভাবে একইভাবে 5/3 ভাগ 5 একটি মান আসবে, সেটি লিখো খাতার
এবং 5/9 ভাগ 5/3 ক্যালকুলেটরে দেওয়ার পরে লিখো, একই ধরনের মান আসবে দেখবে, তার মানে এটি গুণোত্তর ধারা হবে। তোমার কোন ধারা বের করা কমপ্লিট, এরপরে তুমি ফর্মালিটিস আকারে খাতায় লিখবে অনুক্রমে। সরি, আমি তার মানে এটি একটি গুণোত্তর ধারা। এখন তোমরা ফর্মালিটিস বাই ম্যাটটি করো। অনুক্রমের প্রথম পদ a সমান 5 সাধারণ অনুপাত 5/3 ভাগ 5 গুণ হবে, এবং 5 আছে উল্টে যাবে, তাহলে 5 থাকলে 1/5, তার মানে 5 নিচে চলে আসলো এবার, আর এই একটি 5 উপরে আছে, উপর নিচ 5 5 কাটা যায়, থাকে 1/3। এখানে একটি নতুন সূত্র আসলো। এতক্ষণ আমরা সমান্তর ধারা করেছি, এবার হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a r⁻n-1, নতুন একটি সূত্র। তাহলে গুণোত্তর ধারার 10তম পদ কত হবে? প্রথম পদ এর জায়গায় 5, আর এর জায়গায় 1/3। এই n কিন্তু পাওয়ার আকারে আছে, n-1 কি পাওয়ার আকারে আছে, এই দুটোই কিন্তু পাওয়ার আকারে আছে। 10 বিয়োগ 1, এখন 10 থেকে 1 বিয়োগ যাবে, থাকবে 9, 9 কিন্তু পাওয়ার আকারে আছে এখনো। 5 গুণ 1/3 হোল পাওয়ার 9, তাহলে 9 উভয়টির সাথে চলে যাবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে। 1 এর পাওয়ার 9 এবং 3 এর পাওয়ার 9। 5 গুণ 1 এর পাওয়ার যাই দাও না কেন 1ই আসবে, এবং 3 এর পাওয়ার 9 দিলে একটি মান আসবে, অথবা এভাবে রেখে দিতে পারো, আমরা এভাবেই রেখে দেই। তারপরে এই যে 5 1 এর সাথে গুণাকার গেলে 5 উপরে যাবে 5, নিচে থাকবে 3/9, এটাই অ্যান্সার। 15তম পদ একইভাবে করবে। এই যে 5 ইন্টু 1/3, 15 থেকে 1 14 যাবে। তারপরে এখানে আমরা সরাসরি 1ই লিখে দিয়েছি, কারণ 1 এর পাওয়ার 14 গেলে 1ই থাকে, এবং নিচেও একবার যাবে পাওয়ার, উপরেও যায় নিচেও যায়, নিচে গেলে 3/14। ঠিক আছে, এই যে 3/14। এরপরে 1 গুণ 5 হয় কত? 5। এবং এটির ক্ষেত্রে খেয়াল করো, এই যে 5 গুণ 1 এর পাওয়ার r-1 যাবে, এবং 3 এর পাওয়ার r-1 যাবে। এখন 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 1ই থাকে, তাই এখানে 1ই পরের বার লিখে দিলাম, এবং 3 এর পাওয়ার r-1 আকারে রাখলাম। একইভাবে উপরে উপরে 5 গুণ যাবে এবং 5ই থাকবে।